আমাদের খাবার টেবিলে যা দেখি তার আড়ালেও কিন্তু লুকিয়ে থাকতে পারে এক অদৃশ্য শত্রু। হ্যাঁ, আমি বলছি ফুডবর্ন ইলনেস বা খাদ্যবাহিত অসুস্থতার কথা। চলুন না আজ একসাথে একটু গোয়েন্দাগিরি করা যাক আর এই রহস্যের জট খোলা যাক। এই যে বার্গারটা দেখছেন, দেখতে তো বেশ না লোভনীয়, তাই না? কিন্তু এর ভেতরেও থাকতে পারে এমন কিছু যা খালি চোখে দেখা যায় না। আজ আমরা ঠিক এইটাই করতে যাচ্ছি। খাবারের গভীরে ডুব দিয়ে দেখব কারা এইসব খাদ্যবাহিত রোগের আসল কারিগর। যে কোনো তদন্ত শুরু করার আগে তো জানতে হবে অপরাধটা আসলে কি। তো এই যে আমরা বলছি খাদ্যবাহিত রোগ বা ফুডবর্ন ডিজিজ, এটা আসলে কি? সহজ কথায়, যখন কোনো খাবার এমন সব ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী, এমনকি কেমিক্যাল বা টক্সিন দিয়ে দূষিত হয়ে যায় আর সেই খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন সেটাকেই বলা হয় ফুডবর্ন ডিজিজ। তাহলে আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি? প্রথমে আমরা জানব খাদ্যবাহিত অসুস্থতা জিনিসটা কি। তারপর দেখব এর পেছনের দূষণকারী বা কন্টামিনেন্টস কারা। স্পোর ফর্ম করতে পারে এমন ব্যাকটেরিয়া কেন আলাদা সেটাও জানব। কিছু নামকরা ব্যাকটেরিয়ার কেস ফাইলও দেখব আমরা। আর সব শেষে অবশ্যই জানব কিভাবে এর থেকে নিজেদের বাঁচানো যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। এই যে খাদ্যবাহিত অসুস্থতার কথা আমরা বলছি, এটা কিন্তু দুইভাবে হতে পারে। একটা হলো ইনফেকশন আর অন্যটা ইনটক্সিকেশন বা বিষক্রিয়া। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু একটা বেশ বড় পার্থক্য আছে, আর এটা বোঝাটা খুব জরুরি। দেখুন, বাঁ দিকে আছে ফুডবর্ন ইনফেকশন। এটা তখন হয় যখন ক্ষতিকর জীবাণু নিজেই আমাদের শরীরে ঢুকে পড়ে আর সেখানে বংশবৃদ্ধি শুরু করে। এর লক্ষণগুলো প্রকাশ পেতে একটু সময় নেয়। অন্যদিকে ডান দিকে আছে ফুডবর্ন ইনটক্সিকেশন। এটা হয় যখন আমরা জীবাণু নয় বরং জীবাণুর তৈরি করা বিষ বা টক্সিন খেয়ে ফেলি, আর এ কারণে এর প্রভাবটা অনেক তাড়াতাড়ি দেখা যায়। তো চলুন এখন আমাদের সন্দেহভাজনদের সাথে পরিচয় করা যাক। মানে এই যে দূষণকারী বা কন্টামিনেন্টস, এদেরকে মূলত তিনটে বড় ভাগে ভাগ করা যায়। এই টেবিলে দেখুন, প্রথমটা হলো বায়োলজিক্যাল বা জৈব দূষক। এর মধ্যে আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এসব জীবাণু। দ্বিতীয়টা হলো কেমিক্যাল বা রাসায়নিক দূষক, যেমন ধরুন খাবারে মিশে থাকা কীটনাশক বা টক্সিক মেটাল। আর শেষে আছে ফিজিক্যাল বা বাহ্যিক দূষক, মানে খাবারের মধ্যে ভুল করে চলে আসা কোনো জিনিস, যেমন চুল, ধুলোবালি বা স্টেপলারের পিন। এই তিন ধরনের দূষকের মধ্যে আমরা এখন একটু ব্যাকটেরিয়ার দিকে বিশেষভাবে ফোকাস করব। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো এদের টিকে থাকার একটা বিশেষ কৌশল। এই কৌশলের উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি, স্পোর ফর্মার আর নন স্পোর ফর্মার। এখন প্রশ্ন হলো, এই স্পোর জিনিসটা কি, তাই না? ভাবুন তো, স্পোর হলো ব্যাকটেরিয়ার একটা সুপার আর্মার বা বর্ম। এটা এমন একটা শক্ত খোলস যা ব্যাকটেরিয়াকে রান্না করার গরম, ফ্রিজে ঠান্ডা, বেশি লবণ বা অ্যাসিডের মতো কঠিন পরিবেশেও বাঁচিয়ে রাখে। আর ঠিক এই কারণেই স্পোর তৈরি করতে পারে এমন ব্যাকটেরিয়াগুলো এত খাতারনাক হয়, সহজে মরে না। তো এই হলো আমাদের ব্যাকটেরিয়াদের লাইন আপ। বাদিকে দেখুন, এরা হলো সেই শক্ত বর্ম পড়া স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, যেমন ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জেন্স। আর ডান দিকে আছে নন স্পোর ফর্মিং গ্রুপ, যাদের ওই বিশেষ বর্মটা নেই, যেমন ধরুন সালমোনেলা বা ইকোলাই। এই পার্থক্যটা মনে রাখা কিন্তু খুব জরুরি। ওকে, এখন সময় আমাদের মোস্ট ওয়ান্টেড লিস্টের দুইটা কুখ্যাত ব্যাকটেরিয়ার কেস ফাইল খুলে দেখার। চলুন এদের সম্পর্কে বিস্তারিত জানা যাক। আমাদের লিস্টের প্রথম নাম ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। এই ব্যাকটেরিয়া বটুলিজম নামে একটা মারাত্মক রোগ তৈরি করে। বটুলিজমের লক্ষণগুলো কি কি সেটা বলার আগে এই ছবিটা একটু দেখুন। ছবিটা দেখলেই বোঝা যায় যে এর প্রভাব কতটা মারাত্মক আর শরীর জুড়ে কিভাবে ছড়িয়ে পড়তে পারে। এই রোগের কিছু প্রধান লক্ষণের মধ্যে আছে ডাবল ভিশন বা দুটো করে দেখা, শ্বাস নিতে বা কিছু গিলতে কষ্ট হওয়া, মুখের পেশি দুর্বল হয়ে যাওয়া, এমনকি প্যারালাইসিসও হতে পারে। এছাড়াও মুখ শুকিয়ে যায় আর পেটেও অস্বস্তি হয়। আগে স্লাইডে ছবিটার সাথে মেলালে কিন্তু লক্ষণগুলো মনে রাখতে সুবিধে হবে। তাহলে কেস ফাইলটা যদি এক কথায় বলি, বটুলিজম হলো একটা ব্যাকটেরিয়াল ইনটক্সিকেশন, মানে এটা ব্যাকটেরিয়ার তৈরি করা বিষের কারণে হয়।
এর লক্ষণ দেখা দিতে 12 থেকে 36 ঘন্টার মতো সময় লাগতে পারে, আর একে খুঁজে পাওয়ার সবচেয়ে সম্ভাব্য জায়গা হলো ঠিকমতো ক্যানিং না করা খাবার বা ভ্যাকিউম প্যাক করা রেফ্রিজারেটেড খাবার। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় কেস ফাইলে। এর নামটা আমাদের সবারই প্রায় শোনা, সালমোনেলা। এটা খুব কমন একটা খাদ্যবাহিত জীবাণু। সালমোনেলা ইনফেকশনের লক্ষণগুলো কেমন হয় তা বোঝার জন্যই ছবিটা বেশ কাজের। দেখাই যাচ্ছে যে এর মূল অ্যাটাকটা হয় পেটের ওপর, আর তার সাথে জ্বর, বমিও থাকতে পারে। সালমোনেলা হলে সাধারণত পেটে ব্যথা, ডায়রিয়া, জ্বর আর কাঁপুনি, মাথা ব্যথা, বমি বমি ভাব দেখা যায়। এমনকি স্টুলের সাথে রক্তও যেতে পারে। মানে বুঝতেই পারছেন, এটা সরাসরি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওপর হামলা করে। তাহলে সালমোনেলার কেস ফাইলটা কি দাঁড়ালো? এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইনটক্সিকেশন নয়। লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে 6 থেকে 48 ঘন্টা। আর একে কোথায় পাওয়া যায়? মূলত কাঁচা মাংস, পোলট্রি, ডিম, মাছ, এমনকি কেটে রাখা ফল বা সবজিতেও এরা থাকতে পারে। তো অপরাধী আর অপরাধের ধরন তো জানা গেল। এখন প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কি? চলুন এবার আমরা প্রতিরোধের প্লেবুকটা দেখে নিই। মানে কিভাবে আমরা এর বিরুদ্ধে লড়তে পারি। আর প্রতিরোধের সবচেয়ে সহজ আর কার্যকরী উপায়টা লুকিয়ে আছে এই ছবিটার মধ্যে। এর নাম ফাইট ব্যাক। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার জন্য মাত্র 4টে সহজ নিয়ম, কিন্তু এগুলো খুবই শক্তিশালী। এই 4টি নিয়ম আসলে কি? 1. ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে নিয়মিত হাত ধোয়া, রান্নার জায়গা পরিষ্কার রাখা। 2. সেপারেট বা আলাদা করা। কাঁচা খাবার আর রান্না করা খাবার সবসময় আলাদা রাখতে হবে যাতে একটার জীবাণু অন্যটায় না যায়। 3. কুক বা রান্না। খাবারটা সঠিক তাপমাত্রায় রান্না করতে হবে যাতে জীবাণু মরে যায়। আর 4 নম্বর হল চিল বা ঠান্ডা করা। রান্না করা খাবার বেশিক্ষণ বাইরে না রেখে তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়ে ফেলতে হবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ভালো পার্সোনাল হাইজিন, ক্রস কন্টামিনেশন হতে না দেওয়া আর ঠিকঠাকভাবে রান্না করা, এই 3টেই হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র। এই সাধারণ কয়েকটা অভ্যাসই কিন্তু আমাদের সুরক্ষিত রাখতে পারে। তো আমাদের আজকের কেস এখানেই ক্লোজড। আমরা জানলাম এই অদৃশ্য শত্রুরা কারা আর তারা কোথায় লুকিয়ে থাকে। এখন ভাবার বিষয় হলো, এই যে 4টে দারুণ উপায়ের কথা আমরা জানলাম, এর মধ্যে থেকে কোনটাকে আজ রাতে নিজের রান্নাঘরে কাজে লাগানো যায়। কারণ মনে রাখতে হবে, একটা ছোট্ট পদক্ষেপে কিন্তু আমাদের আর আমাদের প্রিয়জনদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে।